নেদারল্যান্ডসকেও সমীহের চোখে দেখছে টাইগারদের হেড কোচ। সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলছেন ফিল সিমন্স, তাই ডাচদের বিপক্ষে নিজেদের সেরাটা দেয়া কোনো বিকল্প দেখছেন না এই ক্যারিবিয়ান কোচ। শনিবার সন্ধ্যা 6টায় সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো প্রিভিউ রিপোর্ট। জেনুইন লোপ্পা বলে জাকের আলীর হাঁকানোর কথা বিশাল ছক্কা, তা না পেলেন ব্যথা। যাকে দিলেন আইসম্যান তকমা, তার এমন মিসটাইমিং মেনে নেয়ার মতো না। জুলিয়ান উডের চোখে মুখে বিরক্তি। হাতুড়ি আর ভেলোসিটি ব্যাট দিয়ে তাহলে এতদিন শেখালেনটা কি? জাকেরের সঙ্গে কথা বলে নিজের দুর্বলতা ধরিয়ে দিলেন উডি। এবার নেটে ফিরে ধুমধারাক্কা ব্যাটিং। ওস্তাদ খুশি, শট দেখে দিলেন হাততালি। শনিবার প্রথম টি-20তেই বোঝা যাবে পাওয়ার হিটিংয়ে কতটা সিদ্ধহস্ত হতে পারল টাইগাররা। হেড কোচ সিমন্স সেই ম্যাজিকটাই দেখার অপেক্ষায়। Well, we can't see that yet. As we go along, we'll see what has improved. As you say, there's some players that have natural power, and there's some that you have to train it. So, as we go along, we'll see what Julian has added to most of the players. শ্রীলঙ্কার পর পাকিস্তান, বড় দুইটা দলকে হারানোর পর এবার লিটনের ট্রফি জয়ের হ্যাটট্রিক চান্স। ডাচদের হারিয়ে এই ট্রফিটা নিজেদের শোকেসেই রাখবে টাইগাররা, সেটাই তো হবার কথা। ব্যাক টু ব্যাক 3টা সিরিজ জয়। ক্যাপ্টেন লিটন কুমার দাসের জন্য এই ট্রফি জয়ের হ্যাটট্রিক চান্সটা পূরণ করাটা নিঃসন্দেহে একটা বড় অর্জন হবে। কিন্তু বাংলাদেশ দলের জন্য শুধুমাত্র এই ট্রফি জয় বা সিরিজ জয়টাই কি আসলে মুখ্য উদ্দেশ্য? অবশ্যই না, যেহেতু এশিয়া কাপের প্রস্তুতি। ঠিক এশিয়া কাপের আগে বাংলাদেশ এখানে বেশ কিছু বিষয়ে একেবারে পাখির চোখ করবে। আবুধাবিতে যখন বাংলাদেশ 200+ রানের জন্য খেলবে, এখানেও কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে সেই টার্গেটেই ব্যাট করবে। এখানে কতটুকু সফল হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। মিডল ওভারে যে দুর্বলতাগুলো বাংলাদেশের দেখা যায়, সেখানে বাংলাদেশ কতটুকু উন্নতি করতে পারছে সেটা কিন্তু দেখার বিষয়। পাশাপাশি বোলাররা আসলে ঠিক এরকম ব্যাটিং প্যারাডাইজ উইকেটে তাদের বোলিংটা কতটুকু দারুণভাবে করতে পারে সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে। কোচ ফিল সিমন্স যদিও নেদারল্যান্ডসকে এতটা সহজ প্রতিপক্ষ ভাবছেন না। বলছেন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ডাচরা নাকি বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জই জানাবে। Of course it's going to be challenging. Netherlands have done well everywhere they've played, have done well in World Cups. So it is going to be challenging. And as I said before, there's no weak team as such in international cricket. So we have to play proper cricket in order to beat them. ঋষাদের বলে আঙ্গুলে ব্যথা, তবে সেটা চিন্তার কিছু না, কারণ অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে মাঠে নামার আগে এখনও কাটেনি শামীমের শারীরিক দুর্বলতা। মাত্রই জ্বর থেকে সেরে ওঠা শামীমকে তাই হয়তো প্রথম টি-20তে দেখা যাবে না। কার কপাল খুলবে তার জায়গায় সুযোগ পেতে পারেন নুরুল হাসান। একটা সুযোগের অপেক্ষায় সাইফ হাসান। তবে ইনজুরি থেকে সেরে উঠেছেন পারভেজ ইমন। কিউরেটরের কাছে বোঝার চেষ্টা করেছেন উইকেটের চরিত্র। Iman, he hurt his shoulder, yes, but he's been fine. He did everything today. He's past fit. So they're both fit to play, but I think that Patwari is going to need a few more days. ম্যাচের আগের দিন নেদারল্যান্ডস কোচ রায়ান কুক আর ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস জহুরির চোখে সিলেটের 22 গজ পড়ার চেষ্টায়। বোঝাই যাচ্ছে টাইগারদের ডেরায় টাইগারদের ডাচরা ছেড়ে কথা বলতে চায় না। ওদের টার্গেট একটা, লিটনদের চমকে দেয়া। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। নেদারল্যান্ডসের বিপক্ষে হাই স্কোরিং ম্যাচ খেলে হাত পাকিয়ে নিতে চাইছেন টাইগারদের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস। কিন্তু একে তো বাংলাদেশি ব্যাটারদের দীর্ঘ ইনিংস খেলার অভ্যাস নেই, তার উপর সিলেটের মাঠে কেবল একবারই 200+ রানের ইনিংস খেলেছে বাংলাদেশ। লিটনরা অবশ্য এবার আগের সব রেকর্ড ভেঙে ফেলতে চাইছেন। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। JW ক্রিকেট একাডেমির কোচ জুলিয়ান উড, স্পেশালিটি পাওয়ার হিটিং।
এর আগে কাজ করেছেন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো জায়ান্ট টিমের সাথে। এবার তিনি টাইগারদের ডেরায় লিটন জাকের শামীমদের শেখাচ্ছেন কিভাবে খুলতে হয় বলের সুতো, ওটাকে পাঠাতে হয় ওভার দ্য টপ বাউন্ডারির ওপারে। মিস্টার উডের সাথে টাইগারদের বিশেষ ট্রেনিং এর এই পর্যায়ে এসে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস টার্গেট সেট করছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন হাই স্কোরিং টি-20 ম্যাচ। রানটা নিয়ে যেতে চান 200 প্লাসে, এমনকি সেটা হতে পারে 250 পর্যন্ত। আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সিলেটও অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে। আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে 200-250 রান করাটা একটা হ্যাবিটেরও বিষয়, আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করবো যেখানে ওইখানে কিভাবে পৌঁছানো যায়। কিন্তু বাস্তবতা হলো তাহলে বাংলাদেশকে নিজেদের রেকর্ডই ভেঙে চুরে করতে হবে একাকার। কারণ সিলেটের যে মাঠে গড়াতে যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ, সেখানে টাইগাররা এর আগে 200 প্লাস ইনিংসই খেলেছে মোটে একবার, সেটা গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে। সিলেটের মাঠে হোম টিম হয়েও সর্বোচ্চ টি-20 স্কোরটা এখনো করা হয়নি টাইগারদের, সেটা ওই লঙ্কানদের দখলেই 210 আর 206। সর্বোচ্চ এই দুই রানই করে দেখিয়েছে শ্রীলঙ্কা 2018 আর 24 সালে। কিন্তু মজার ব্যাপার, এই তালিকায় আছে বাংলাদেশের এবারের প্রতিপক্ষ নেদারল্যান্ডসও। ইউরোপের ক্রিকেট দলটা 193 রান করেছিল, অবশ্য বেশ আগে আয়ারল্যান্ডের বিপক্ষে 2014 ওয়ার্ল্ড টি-20-র প্রথম রাউন্ডের ম্যাচে। বোঝাই যাচ্ছে লিটন যতই ধারে ভারে পিছিয়ে থাকা প্রতিপক্ষকে চোখ রাঙান, নেদারল্যান্ডসও ছেড়ে কথা বলবে না একদম। ছোট ফরম্যাটের খেলায় বড় আর ছোট দলের পার্থক্য তো কমে আসেই, তার উপর সিলেটে এবার হতে পারে ওভারকাস্ট কন্ডিশন। সেখানে জুলিয়ান উডের পাওয়ার হিটিং টোটকাগুলো কতটা কাজে আসবে, টাইগার ব্যাটাররা কতটা ধারাবাহিক হবেন, আর শেষ পর্যন্ত লিটনের টার্গেট ফুলফিল হবে কিনা সেটাই দেখার অপেক্ষা থাকলো। খালিদ জামিল, 71। দক্ষিণ অস্ট্রেলিয়ার মতো পুচকে দলের বিপক্ষে ভুগছে ইয়াসির নাইমদের নিয়ে গড়া বাংলাদেশের দল। প্রথম ইনিংসে 114 রানে অল আউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, তবে দক্ষিণ অস্ট্রেলিয়া প্রথম ইনিংসেই 380 রান সংগ্রহ করে টাইগারদের ফেলেছে রান পাহাড়ে। 266 রানে পিছিয়ে থেকে ব্যাট করা বাংলাদেশের দল দ্বিতীয় দিন শেষে 3 উইকেটে সংগ্রহ করে 106 রান। সর্বোচ্চ রানের চেয়ে অপরাজিত শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে 87 বলে 42 রান করা এই ব্যাটারের সাথে উইকেটের আরেক প্রান্তে আছেন অভিজ্ঞ ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এই জুটির ওপর নির্ভর করছে এই টেস্টে বাংলাদেশের ভাগ্য। 160 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশের দল। দীর্ঘ 1 মাসের প্রস্তুতি শেষে রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল। অতীতের সব বাজে স্মৃতি মুছে এবার ইতিহাস রচনা করতে মরিয়া যুবারা। এশিয়ান কাপের মূল পর্বে খেলায় ওদের লক্ষ্য। দেশ ছাড়ার আগে শুক্রবার জাতীয় স্টেডিয়ামে নিজেদের মাঝে প্রস্তুতি ম্যাচ খেলেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। টানা 1 মাসের লম্বা প্রস্তুতি দেশে এবং দেশের বাইরে, তারপরও ফুটবলারদের মাঝে ক্লান্তির কোনো ছাপ নাই। শেষ কবে বাফুফে তাদের বয়সভিত্তিক দলকে নিয়ে এতটুকু সিরিয়াস থেকেছে? আমরা প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি। ভিয়েতনামে যাওয়ার আগে সবার মধ্যে একটা দারুণ আত্মবিশ্বাস আমরা দেখতে পেয়েছি। What are your expectations about the tournament to qualify? কিউবা মিচেল বলছেন যে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে। হাসি খুশিভাবে টিম বাসে উঠছেন। দেশে ক্যাম্প, দেশের বাইরে ক্যাম্প, এরপর দেশে এসে আবার প্রস্তুতি, অর্থাৎ প্রস্তুতি শেষ হয়েও যেন শেষ হয়নি বাংলাদেশের। কেমন গেল ওভারঅল আজকে প্রস্তুতিটা? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আগের চেয়ে কি পার্থক্য দেখলেন? না, ছেলেরা রেডি। কোচ হাভিয়ার কাবরেরা গণমাধ্যমে কথা বলেননি, তার মন্তব্য জানাননি, তবে তিনি তার কাজটা ঠিকমতো করে দিয়ে গেছেন। পুরো টিমকে আত্মবিশ্বাস দিয়ে গেছেন, সাহস জুগিয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্যাপ্টেন মোরসালিনকে পিঠ চাপে দিচ্ছিলেন এবং শেষ সময় সে বুকে টেনে নিয়েছেন, যে দৃশ্যটা হয়তোবা গণমাধ্যমে দেখানো যায়নি। কোচ হাভিয়ার কাবরেরা আপনার পিঠ চাপে দিলেন, সাহসটা দিয়ে গেছেন নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই দোয়া রাখবেন। পুরো টিমের অবস্থাটা যদি বলেন। না, সবাই খুবই সার্বিকভাবে ফিজিক্যালি মেন্টালি সবাই প্রিপেয়ার, জাস্ট দোয়া রাখবেন আপনারা। আপনার উপর কি দায়িত্বটা একটু বেশি হয়ে গেল? দায়িত্ব দোয়া করবেন আসলে। ভিয়েতনামে যাওয়ার আগে এই ন্যাশনাল স্টেডিয়ামে
বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল নিজেদের মাঝে দুটি দল ভাগ হয়ে তারা প্র্যাকটিস ম্যাচ খেলে গিয়েছে এবং আমরা প্লেয়ারদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম যে অ্যাটাকিং মুডে খেলার যেই ধরনটা সেটা তারা নিজেদের মধ্যে আরও একটু ঝালিয়ে নিয়েছে। কোয়ালিফাই করতে পারবেন ইনশাল্লাহ। জায়ানও বলছেন যে ইনশাল্লাহ তারা কোয়ালিফাই করতে পারবেন, সেই আত্মবিশ্বাসটা তাদের মাঝে আছে। পুরো টিম আসলে চাঙা এবং এই চাঙাভাবেই তারা কোয়ালিফাই করে দেশে ফিরতে চান। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। 50 মুখে পা কাটলো বাংলার মেয়েদের শিরোপা স্বপ্নটা রয়ে গেল অধরাই। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে হারের পর এবার স্বাগতিক ভুটানের বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। আর ভারত নিজেদের পঞ্চম ম্যাচে নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে শিরোপা। তবে বাংলাদেশের সামনে সুযোগ ছিল ভুটানকে হারিয়ে ভারতের বিপক্ষে শিরোপার রেসে মাঠে নামার, কিন্তু স্বাগতিকরা আগের ম্যাচে হারের তিক্ততা থেকে এই ম্যাচে ঘুরে দাঁড়ায়। পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েদের খুঁজে পাওয়াই ছিল কঠিন। শুরুতেই দূরপাল্লা শটে সেই এক গোলই ছিল বাংলাদেশের ভরসা। প্রথমার্ধের যোগ করার সময় যা শোধ করে স্বাগতিকরা, এরপর দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হয় 1-1 সমতায় শেষ হয় ম্যাচটি। শিরোপার রেস থেকে ছিটকে যাওয়ায় বাংলাদেশ ভারতের শেষ ম্যাচটা হবে কেবল আনুষ্ঠানিকতা। পারফরমেন্স আর পরিস্থিতি দুই কারণে লেস্টারের টিম কম্বিনেশনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন হামজা চৌধুরী, হয়ে উঠেছেন কোচ মার্তি সিফুয়েন্তেসের তুরুপের তাস। বিশেষ করে রাইট ব্যাকে এখন থেকে শুরুর একাদশে হামজা চৌধুরীর জায়গা একরকম পাকা। হামজাকে ঘিরে ফক্সরা আঁটছে প্রতিপক্ষ বধের কৌশল। রাত 1টায় তেমন এক পরীক্ষায় নামতে যাচ্ছেন হামজারা, প্রতিপক্ষ বার্মিংহাম সিটি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। কি হেডে কি পায়ে হামজাকে বিট করার সাধ্য কারো কি আছে? অন্তত চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ দেখার পর লেস্টার সিটি কোচ মার্তি সিফুয়েন্তেস এই কথা বলতেই পারেন। ক্যাপ্টেন্সের আর্মব্যান্ড পরে একের পর এক ট্যাকেলে শুধু চার্লটনের অ্যাটাকই ভেস্তে দেননি, লেস্টারের বক্সে করেছেন অভেদ্য দুর্গ। মোটামুটি নিশ্চিত লেস্টার কোচের স্টার্টিং 11-এ হামজার জায়গা এখন অনেকটাই পাকা। শুধু পারফরমেন্সই না, বাস্তবতাও বলছে লেস্টারের রাইট ব্যাকে এখন হামজা চৌধুরী ছাড়া ভালো অপশন নেই কোচের সামনে। এই পজিশনে রেগুলার খেলা জেমস জাস্টিন কদিন আগেই 10 মিলিয়ন পাউন্ডে নাম লিখিয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডে। তাই জাস্টিনের অনুপস্থিতিতে এখন হামজাই শুরুর একাদশে সিফুয়েন্তেসের তুরুপের তাস। হামজাকে নিয়ে যখন লেস্টার এগিয়ে চলছে, তখন চ্যাম্পিয়নশিপে রাতে ফক্সদের সামনে চ্যালেঞ্জ বার্মিংহাম সিটি। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সাথে আছে লেস্টার, 3 ম্যাচে 2টা জয় আর 1টা হার। অন্যদিকে বার্মিংহাম 2 জয় আর 1 ড্রয়ে আছে 5-এ। সিজন সবে শুরু হওয়ায় আপাতত টেবিল গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্বপূর্ণ হলো বার্মিংহাম দল হিসেবে হামজাদের জন্য কতটা ইজি আর কতটা টাফ। মোটা দাগে 2012 থেকে বার্মিংহামের কাছে কোনো ম্যাচ হারেনি লেস্টার। 11 ম্যাচের 9টাই জিতেছে, বাকি 2টা হয়েছে ড্র। তারপরও এবার নিজেদের ঘরের মাঠ কিং পাওয়ারে বার্মিংহামকে হোস্ট করছে লেস্টার। হোম অ্যাডভান্টেজ তো হামজাদের সাথেই থাকবে। লেস্টার সিটিতে এখন চলছে ভাঙার খেলা। বিলাল এল খানুসের ক্রিস্টাল প্যালেসে মুভ করার কথা থাকলেও তা শেষ মুহূর্তে ভেস্তে গেছে। তারপরেও কিং পাওয়ার ছাড়তে চান এই অ্যাটাকিং মিডফিল্ডার। তেমনটা হলে স্কোরিংয়ে বেশ কষ্টই পোহাতে হবে ফক্সদের। দেখার বিষয় মার্তি সিফুয়েন্তেস কোন প্ল্যান আর কোন ট্যাকটিক্সে এসব খামতি দূর করে লেস্টারকে ফুল 3 পয়েন্ট এনে দেন। লেস্টার সিটি বার্মিংহাম ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। পার্থ বণিক, ৭১। ক্লান্তি কোনো ভয় দেখাতে পারে না, বরং ঢাকাবাসী এখন মজা করে দৌড়ায়। শুক্রবার হাতিরঝিলে আয়োজিত হাফ ম্যারাথনে অংশ নিয়েছিল 7 থেকে 70 বছরের অনেকেই। আয়োজনে মুগ্ধ হয়ে সবার দাবি আরও বেশি ম্যারাথন চাই। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। স্কুল কলেজের অ্যাসেম্বলি পেরিয়ে আসার পর সহসাই আর জাতীয় সঙ্গীতে গলা মেলানোর সুযোগ হয় না সবার। ছুটির দিনে হাতিরঝিলে আয়োজিত হাফ ম্যারাথনে শুরুটা তাই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে। 3 ক্যাটাগরির ম্যারাথনে অংশ নিতে ভোরের আলো ফোটার আগেই অ্যাম্ফি থিয়েটারে হাজির প্রায় 1000-2 মানুষ। ঠিক সকাল 5:40 শুরু হয় 15 কিলোমিটার ক্যাটাগরির দৌড়। 15 কিলোর দৌড় শুরু করার মিনিট 10 পর ট্র্যাকে নেমেছে 7.5 কিলোমিটার ক্যাটাগরির রানাররা। সবার শেষে দৌড় শুরু করেছে 1 কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়াতে আসা শিশুরা।
বাবা মার হাত ধরে বছর 5 শিশুরা হাতিরঝিলে এসেছিল ঘুম ঘুম চোখে, কিন্তু এই বয়সেই ম্যারাথনের স্বাদ নিয়ে ওরা 1 কিলোমিটার দৌড়ে পেরিয়েছে। দৌড় শেষে প্রত্যেকেই বুঝে নিয়েছে নিজ নিজ মেডেল, জানিয়েছে অভিজ্ঞতা। ভালো লেগেছে, শিশুরা যখন ওদের মজার দৌড় শেষ করে ফেলেছে, লম্বা দৌড়ের প্রতিযোগীরা তখন লক্ষ্যে অবিচল। 7.5 কিলোমিটার ক্যাটাগরিতে মেয়েদের মধ্যে প্রথম যিনি হয়েছেন তাকেও খুঁজে পাওয়া গেল। ম্যারাথনে অংশ নেয়া এক বিদেশিও প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস। When you see all the people gathering like that, I think it looks like quite a success. So definitely there is good potential for Bangladesh to organize this kind of event. শুরু থেকেই প্রস্তুতি নিয়েছিলাম এবং আমি দীর্ঘদিন ট্রেনিং করেছিলাম এই ইভেন্টটাতে অংশগ্রহণ করে এটাতে ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য, এবং আমি সফল হয়েছি মাশাআল্লাহ। এমন উৎসব মুখর হাফ ম্যারাথন আয়োজনের লক্ষ্যই ছিল ঢাকাবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। ম্যারাথনে রিটায়ার করা সিনিয়র সিটিজেনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ পূরণ হয়েছে আয়োজকদের লক্ষ্য। কারো জন্য দীর্ঘ শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার মাধ্যমও এই ম্যারাথন। ইনশাল্লাহ এটা যেহেতু শুরু করেছি, বয়স যত বাড়বে রানও তত বাড়বে এটা ইনশাল্লাহ। কারণ ওই যে বললাম না যে প্রতিযোগিতা নিজের সাথে। আমি সিজারের পরে আমি হাঁটতেই পারতাম না, অনেক কষ্ট হতো আমার নর্মাল হাঁটার জন্য। এখন আলহামদুলিল্লাহ আমি 7.5K ফিনিশার হয়েছি, এটা ভাবতেই আমার ভালো লাগতেছে। বছর কয়েক আগেও ম্যারাথনের সাথে খুব বেশি পরিচিত ছিল না এদেশের মানুষ, অথচ এখন হরহামেশাই আয়োজন হচ্ছে লম্বা দৌড়ের প্রতিযোগিতা। প্রথমবার দৌড়িয়েই ম্যারাথনের প্রেমে পড়েছেন কেউ কেউ, ওদিকে আবার 15 কিলোমিটার মাত্র 57 মিনিটে শেষ করে প্রথম হওয়া বশির আহমেদ স্বপ্ন দেখছেন আরো বড় কিছুর। আমার প্রফেশনালি হওয়ার ইচ্ছা আছে, আমি বাহিরের কান্ট্রিতে মানে বাংলাদেশকে উপরে উঠানোর ইচ্ছা। ইন ফিউচারে আমি 21 কিলো দেওয়ার ইচ্ছা ইন্টারন্যাশনালে। আমি আজকে ফার্স্ট নিউ কামার 7.5 কিলোমিটার কমপ্লিট করেছি অ্যান্ড দ্য কাট অফ টাইম ওয়াজ বিফোর ডেডলাইনস 10 মিনিটস, সো ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি। ঢাকায় প্রতি মাসেই 2-3টা মিনি ম্যারাথন আয়োজন হয়, যার বেশিরভাগেরই ভেন্যু থাকে হাতিরঝিল। কিন্তু হাতিরঝিলের রাস্তাও খানাখন্দে ভরেছে ইদানিং। প্রতিযোগীদের মাঝে ট্র্যাক নিয়ে অভিযোগ ছিল অন্তহীন। রাস্তার এই সমস্যা দূর করতে পারলে নিশ্চিতভাবেই আরও বেশি মানুষ আগ্রহী হয়ে দৌড়াবেন ম্যারাথনে। ফয়সাল হাবিব, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।